জুলাই সন্ত্রাসী ইউনুস গ্যাং, তাদের অবস্থা আপনারা জানেন, দেশে এবং দেশের বাইরে নাজেহাল। আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি বলে সে কাঁদছে। ওদিকে ইউনুস গ্যাং নিউ ইয়র্কে গেছিল এবং সেখানে তারা অবস্থান করছে এবং তাদের অভ্যর্থনা জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পচা ডিম মেরে। যারা যারা মেহেক তাহেককে দেখেছেন, আপনি দেখেছেন, ওই ছেলেটার নাম কি, ওই যে আওয়ামী লীগের পতনে সে বীর্যপাতের আনন্দ পায়, কি যেন নাম, যে ডিম কি ভাই নাম জানি ওর কি, আক্তার। এবং আপনারা দেখলেন একে একে নানান বিপর্যয় তাদের পক্ষ থেকে। আরো আজকের এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলছে, এশিয়া কাপ, এবং সেখানে পাকিস্তানের অবস্থা নাজেহাল। আরো উভয় সংকটে আছে জামাত ইসলামী, তারা কি বাংলাদেশকে সাপোর্ট করবে নাকি পাকিস্তানকে সাপোর্ট করবে, এই নিয়ে অনেক তাদের মধ্যে অনেক 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 অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এবং ইউনুচার ডিম খাওয়া শেষ হয় না, এটা একটা প্রতীকী ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। ইউনুস এই 26 তারিখ আমেরিকান সময় সে নিজেও ডিম খেতে পারে, আক্তার না, শুধু সেও খেতে পারে, কারণ জাতিসংঘের সামনে সেখানে ব্যাপক প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের, তারা আরো ডিম পচিয়েছে। হায়াল্লাহ খালেদ খ্যাত এই আসিফ নজরুল্লাহ বদমাইশ, সে মানে এটা একটা প্রতীকী একটা মিম, হায়াল্লাহ আমি যদি বাংলাদেশ দলের প্লেয়ার হতাম তাহলে আজকে পাকিস্তানের শাহুয়া মামা সব ছিঁড়ে ফেলতাম। এখন আবার এই শাহুয়া মামা শুনে আপনাদের অনেকেরই মনে হইতে পারে শাহুয়া মামা কেন ভাই, এইসব আমাদের কথাবার্তা না, এগুলো আমাদের শব্দ না, এগুলো রাজাকারের বাচ্চাদের শব্দ, শুনুন তাদের মুখ থেকে। আগামী 34 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন ফেলাইতে হবে খানকিরে। তো এগুলো হচ্ছে তাদের ভাষা, এই এনসিপির সন্ত্রাসীদের ভাষা, এই ইনকিলাব তথা ধনকিলাব বলে অনেকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এগুলো এখন বাংলাদেশের বাস্তবতা। যারা দর্শক ভদ্রসদ্র মানুষ তাদেরকে আমি বলি যে এই কথাগুলো, এই শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না, এগুলো বাংলাদেশের কিছু শব্দ যেগুলো রাজনীতিতে এখন ট্রেন্ডিং এ আছে। যেমন আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের কমান্ডার ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে একজন নারী উঠে বলেছিল টিনের চালে কাউয়া ফজলু আমার সাউয়া। তো এগুলো তাদের শব্দ, রাজনৈতিক স্লোগান। তারা এই জামাত শিবির কি বলে স্লোগান দিয়েছে, 1 2 3 4 তারেক রহমানের পুটকে মার। এখন এই শব্দগুলো আপনারা কোনোদিন শোনেন নাই, আমাদের এই শব্দগুলো উচ্চারণ করতে হয়, কারণ এগুলো এখন রাজনীতির ভাষা। যখন যে ভাষা রাজনীতিতে ছিল, তাদেরকে যে কথাগুলো শুনতে বলতে আমরা দেখেছি সেগুলো পত্রিকায় এসেছে। একটা সময় বাংলাদেশে রাজনৈতিক স্লোগান হতো খালেদার 2 গালে জুতা মারো তালে তালে, হাসিনার 2 গালে জুতা মারো তালে তালে, একটা দুইটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। এখন এই শব্দগুলো তখন রাজনৈতিক স্লোগান ছিল, পত্রপত্রিকা এগুলো লেখা হয়েছে। আমরা এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করি হিসেবে এই শব্দগুলো আমাদেরকে বলতে হয়। এর উদ্দেশ্য মানে আমাদের উদ্দেশ্য নয় আপনাদেরকে স্ল্যাং বা এই ধরনের শব্দ শোনানো। তো জুলাই বিপ্লবীদের নিয়ে আপনি যদি একটু শুরু করতেন শেখ ফরিদ ভাই, আমি আপনাকে আরো কয়েকটা ভিডিও দেখাবো যেখানে এই যে শাহুয়া হাদি তার নাম, তাকে অনলাইনে শাহুয়া হাদি তো অনেক নাম আছে, শাহুয়া হাদি হিসেবে পরিচিত, আর এরকম এক একজন এক এক নামে পরিচিত। আপনি যেরকম বলছিলেন ছাতা সাদ্দাম না কি যেন আক্তার, ছাতা আক্তার, আমি দুঃখিত দর্শক, আমার নাম মনে থাকে না মানুষের, এই জন্য আমি ক্ষমা চাই। তো আমরা এতক্ষণ স্ক্রিনে যে বিষয়গুলো দেখলাম, এগুলো নিয়ে আমাদেরকে যদি একটু বলতেন যে ইউনুস এবং তার গ্যাং যে ডিম দিয়ে তাদের শুভেচ্ছা মানে তাদের অভ্যর্থনা জানানো হলো, আগামী দিনগুলোতে কি হতে পারে, এবং পাকিস্তান বাংলাদেশে জামাত ইসলামের দুঃখ ভারাক্রান্ত মন, তারা কি ভাবছে, এইটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন শেখ ফরিদ ভাই। জি, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের আবারও অনেক অনেক শুভেচ্ছা। আমাদেরকে নিয়মিত তারা শুনে থাকেন এবং খুবই আগ্রহে থাকেন। 8টায় আজকে শুরু হওয়ার কথা ছিল, আমরা এখন থেকে সোজা 7টা রাত্রি 10টা থেকে প্রতি সপ্তাহে আমরা রাত 10টায়। আমি একটু বলে রাখি শেখ ফরিদ ভাই, প্রিয় দর্শক, আমার যারা দর্শক আছেন, এখন থেকে যতগুলো শো, যেমন ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্বগুলো হতো বাংলা সময় রাত 9টায়, সব এখন 10টা থেকে। কারণ আমার ব্যক্তিগত জীবনে আমার পড়াশোনার একটু এই টাইম ইয়াতে নতুন একটা কোর্স করেছি, তো সবকিছু রাত 10টায়, 10টার আগে আমাকে আর দেখবেন না। জি জি শেখ, আমরা খুব খুশি হব আপনি সেখানে আপনার পড়ালেখা চালিয়ে যান, এবং আপনাকে আমরা অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম। যাই হোক, যেটা আপনি যে কথাটা বললেন, বেশ কয়েকটা কিছু বলেছেন, যে আপনি যে হাদির নামে যে শব্দ উচ্চারণ করেন, আমি অবাক হয়ে যাই যে এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ধরনের শব্দ কিভাবে ব্যবহার করে। আমরা কিন্তু সর্বোচ্চ যে গালিটা মিছিলে আমরা দেখতাম সেটা হলো অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, মোর তালে তালে।
বা ফাঁসি চায়, বা বলতো কি অমক অমক এটা চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, এটা বলতো। কিন্তু এরকম বিশ্রী ভাষা আপনি তো জুলাই আন্দোলন বলে এদের, জুলাই বিপ্লব বলে এদের তো জাতে তুলে দিলেন, আর বলবো যে এই যে নাস্তিক আসাদুর বলে ফেলেছে এটা বিপ্লব, এটা তো আসলে জুলাই সন্ত্রাস ছিল। আপনি সর্বশেষ প্রমাণ দেখে এদের সকল কাজে আপনি দেখেন এটা ছিল। আমি প্রথমে জুলাইকে তথাকথিত আন্দোলন বলতাম, কিন্তু এখন আমি বাধ্য হয়েছি বলতে যেটা জুলাই সন্ত্রাস ছিল, কারণ তারা তাদের কাজে প্রমাণ করেছে, আমি বলি নাই। তাদের প্রত্যেকটা কাজে প্রমাণিত হয়েছে। যেমন এই যে আপনি হাদিকে এখন নাম দিলেন সওয়া হাদি, কেন দিলেন? তার কথায় ওই যে একটা মেয়ে, সে কি বিশ্রী ভাষায় তাও নিজেরটা দেখায় বলছে, কত বিশ্রী সে। দেখেন এখন 10 লক্ষ টাকা চাঁদা দাবি করার জন্য সে এখন হাজত বাস করতেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে গালি দেওয়ার কারণে। প্রকৃতির কি খেয়াল, তাই না? বেশি দিন লাগে নাই, 15 দিনে যায় না, সে হাজতে চলে গেছে। আর আমি বিস্মিত হয়ে গেছি আপনি যখনই বলছিলেন যে অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ ঝটিকা মায়ের শুরু করবে, তারপরে আমরা ইউকেতে ডিম ঢালাঢালি দেখলাম, এবং আমরা এও দেখলাম যে আমেরিকাতে ভয় পেয়ে মির্জা ফখরুল সাহেবকে নিয়ে গেছেন, তারপরে ছাতি আক্তারকে নিয়ে গেছেন ডিম খাওয়ার জন্য, তারপরে যারা নাকি পারা তাকে নিয়ে গেছেন। এই যে যারাকে যে বিশ্রী ভাষায় তার মাকে গালি শোনালো, যারা কি, তবে আওয়ামী লীগে তো ভদ্র হয়ে গেল কেন? আপনি দেখেন যারার গায়ে কিন্তু ডিম মারে নাই, আমি আশ্চর্য হয়ে গেছি, তাদের ধন্যবাদ দিই। যাই হোক, নারীর প্রতি তারা যেন সহিংসতা না করে, যদিও আওয়ামী লীগের পন্থী যারা, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, সেই সকল নারীর উপরে সরাসরি সন্ত্রাস হয়েছে, সেটা আমরা দেখেছি। এবার আসি আমরা যে এই যে জামাতের এত কষ্ট, এখন খেলা হচ্ছে তাদের আব্বুর দেশ পাকিস্তান এবং তাদের নিজের দেশ পাকিস্তানের যে বা কিস্তিস্তান। এখন তো আগে তো আমরা বাংলাল্যান্ড বলতাম, তারপর জামাতিস্তান মানে জামাতিস্তান বলতাম, তারপর ডক্টর হুমায়ুন আজাদ বলছেন এটা বাংলাস্তান, এখন তো এটা কিস্তিস্তানে পরিণত হয়েছে, ইউনুসের কিস্তিস্তান। আপনি দেখবেন ব্যাংকগুলো সব ধ্বংস, কারণ কি? যাতে মানুষ কিস্তিতে ঢুকে। খুব শীঘ্রই বাংলাদেশ কিস্তিস্তানে যাবে। যাই হোক, সেটা অন্য বিষয়। এই যে এখন পাকিস্তান এবং ভারতের বাংলাদেশের খেলা, বাংলাদেশের বাঙ্গুরা খুব বিপদে পড়ে গেছে। তারা এখন কুল রাখি না শ্যাম রাখি অবস্থা। মুফতি আমাদের প্রিয় হাফেজ আল্লামা মুফতি মাসুদ বলছে যারা হচ্ছেন মুয়াবিয়া আর আলীর যুদ্ধের মতো হয়েছে, কোন দিকে যাবে? আর আমি বলেছি এটা হলো জঙ্গে জামাল, ইসলামের ইতিহাসে সেই বিখ্যাত উষ্ট্রের যুদ্ধ, যে নবী পত্নী আয়েশার দিকে যাবে নাকি নবী জামাতা আলীর দিকে যাবে। মুসলমানরা বিপদে পড়েছে। ঠিক বাংলাদেশ পাকিস্তানের খেলাতে তারা এরকম বিপদে পড়ে গেছে। যাই হোক, এদের মানে আরো একটা অদ্ভুত তথ্য দেয়, আপনি দেখবেন বাংলাদেশের এই ফোর্থ ক্লাস একটা অভিনেতা আছে, নাম ওমর সানি, যদি তার এটা শব্দ নাম, অরিজিনাল নাম কি জানি না আমরা। এই ওমর সানি লেখছে যে ভারত জিতছে তাই কি হয়েছে, বেহেশতে যেতে পারবে না, বিষয়টা এরকম আর কি। সে লেখছে ভারত নাকি ভেঙে যাবে। আচ্ছা, ক্রিকেট খেলার মধ্যে ভারত ভেঙে যাবে কথাটা কেন আসে? মানে বাংলাদেশের একটা অদ্ভুত ব্যাপার। আগে চিঙ্কু মামেরা শুধু বলতো আর মৌলবীরা বলতো, ইদানিং মডারেট মুসলমানরাও বলে, আর সব বামপন্থীর স্বপ্ন কি জানেন? ভারত ভাঙবে। আজকাল দেখি চিঙ্কু বাম, মৌলবী, ডান, উগ্র ডান সব মিলে এখন দেখি অভিনেতারাও স্বপ্ন দেখে ভারত ভাঙবে, সেনাবাহিনীও স্বপ্ন দেখে ভারত ভাঙবে, ডক্টর ইউনূসের স্বপ্ন দেখে ভারত ভাঙবে। মনে হয় যে ভারতটা বোধহয় একটা মানে মরা আম গাছের ডাল, টান দিলে আমার ভেঙে গেল। মানে এরা এটা ভাবে এদের আব্বার দেশ পাকিস্তান যে ভেঙে কয়েক টুকরা হয়ে যাবে এই বছরে, সেইটা তাই দেখেন কি বানাইছেন, কেউ আমেরিকা বানাইতে চান। শোনেন দর্শক এবং জিহাদি ভাই বন্ধুরা, এই মুহূর্তে তো অনেক মানুষ আমাদের দেখছেন, ধন্যবাদ। যারা দেখছেন না তাদের কাছে দেখানোর জন্য একটা শেয়ার করতে পারেন। দেখেন, যেই পাকিস্তান নিজের দেশ ঠিক রাখতে পারে না, যেই পাকিস্তান 1971 থেকে আপনি দেখেন আমাদের অর্ধেকে আছে, ভিক্ষা করে খায়। আমরা তাদের কাছে বন্দী ছিলাম 1947 থেকে 71 পর্যন্ত। আমরা স্বাধীনতা পাইছি 1971-এ, ভারত স্বাধীনতা পাইছি 1947 সালে, পাকিস্তান স্বাধীনতা পাইছি 1947 সালে। হিসাব অনুযায়ী আমরা থাকার কথা পাকিস্তানের অর্ধেক, পাকিস্তানের যে গরিব, পাকিস্তানের দিকে পিছিয়ে, ওরা আমাদের চেয়ে পিছিয়ে আছে। তো দেখ খেলাফতি, তুই কত বড় বেকুব, তুই একটা ব্যর্থ, একটা ধ্বজভঙ্গ দেশের তুই দালালি করতেছস। আবার দালালি করতেছস কার? আমেরিকার। হ্যাঁ, পৃথিবীর পরাশক্তি আমেরিকা, ঠিক আছে, কিন্তু এই আমেরিকা পৃথিবীতে কারোর বন্ধু হয় নাই রে ভাই, মারা দিছে সেটা, কারোর বন্ধু হয় নাই। তুই তাকা লিবিয়ার দিকে, তুই তাকা তোর প্যারে দেশ আফগানিস্তানের দিকে, আমেরিকা কি করছে, তুই তার দালালি করতেছস। তুই কত বড় গাদ্দার চিন্তা কর। তুই আমারে বলস নাস্তিক, ঠিক আছে বল, তুই আমারে দেশদ্রোহী বল, কিন্তু আমার দিকে তাকা, আমি আমেরিকা কানাডা থাকি ওদের দালালি করতেছি না, তুই দালালি করতেছস। মানে ভাইরে, দেশটাকে একটু ভালোবাস, ওই দেশে তুই থাকবি, তুই না থাকলেও তুই রাজাকারের বাচ্চা বা জঙ্গি জিহাদি, তুই মরে যাবি, তুই জান্নাতে যাবি, যা ভাই, তোর মা বোন তো ওই দেশে থাকে, তাদের কথা একটু ভাব। তুই ভাব, তুই হিন্দুদের ঘৃণা করতেছিস। এই উপত্যকায় হিন্দুরা ভূমিপুত্র ভূমিকন্যা, তারাই এখানকার আদিবাসী, তাদেরকে তোর বাপ মা এক সময়, তোর বাপ মায়ের বাপ মা, তোর বাপ মায়ের বাপ মায়ের বাপ মা হিন্দু ছিল,
তুই ঘৃণা কেন করতেছস? তো তাদের যদি রক্ত খারাপ হয়, তারা যদি খারাপ হয়, হিন্দুদের গা থেকে গন্ধ হয়, তো তোর গা থেকেও তো গন্ধ হয় রে। যখন বাংলাদেশটা ছেড়ে আরে বাঙ্গু মোমেন, যখন শুধু বর্ডারটা পার করবি না, মানে এই ইন্ডিয়ার বর্ডারটা পার করে যখন যে দেশে যাস তোরে ইন্ডিয়ান বলবে, তোরে দেখেই বলবে যে ইউ আর ইন্ডিয়ান, নট বাংলাদেশি, নট মানে পাকিস্তানি, নট পাকিস্তানি, ইউ লুক লাইক অ্যান ইন্ডিয়ান। এই এটা তো বলবেই তো, তুমি তখন নিজের আইডেন্টিটি বুঝবি যে এই যে নিজেদের মধ্যে এই যে ক্যাচার লাগে। তাই বলে। আমি যে দেশে যাই আমাকে ইন্ডিয়ান বলে, বাংলাদেশি বলে না। পরে আমাকে বলতে আর হবে আপনার বউরে বলে নেপালি। রাইট রাইট রাইট। ও যেটাই বললেন আপনি, আসলে ওদের জন্য মায়া লাগে। কারণ কি জানেন, এই খিলাফতের নেশা, খিলাফতের আফিমদের খাইয়ে দিয়ে এদের তো মূর্খ বানায় রাখছে, এদেরকে এক্সট্রিম বানাইতেছে। মায়ের কিন্তু এরাই খাবে, এবং এরা মরবে পাপে, সাথের লোকজন মরবে তাপে। আপনি দেখেন আফগানিস্তানের কি পরিণতি, যে দেশের 1/3 মানুষ এখন খাবার পায় না, 1/3 যে দেশের সরাসরি খাবার পায় না। কারণ আপনার যখন পৃথিবী থেকে বিনিয়োগ না গেছে, দেখেন বাংলাদেশে কথাই ধরেন, বাংলাদেশ অর্থনীতি কোথায় গেছে, 28 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, আর 18 লক্ষ সরাসরি নারী চাকরি থেকে চলে গেছে। এই দেশের অর্থনীতির যে 3টে স্তর সবগুলো ধ্বংস হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ হলে দেশে এখন বিনিয়োগ নাই। 1 বছর বিনিয়োগ না থাকলে একটা দেশ টিকে না। তাহলে সেখানে আফগানিস্তানে 30 বছর যাবত বিনিয়োগ নাই, কে টিকবে? কিভাবে টিকবে? যেতটুকু টিকে আছে ভারতের সহযোগিতায়। ভারত তাকে টাকা দিছে, সহযোগিতা করছে, এবং ইদানিং চায়না দিচ্ছে। তাছাড়া কোনো সহযোগিতা নাই। আফগানিস্তান কিভাবে টিকবে? তাকে কেউ স্বীকৃতি দেয় নাই। এই বাংলাদেশের, আরে ভাই, লাওসের ভিসা দেয় না। আমি আপনাকে বলছি কিনা জানি না, আমি 4 মাস আগে চেষ্টা করছিলাম লাওসের ভিসার জন্য, 3 মাস আগে। লাওস একটা দেশ রে ভাই, লাওস একটা, আমার ভিসা দেয় না। তাহলে কোন দেশে আপনি যাবেন বলেন? কোন দেশে? আমি ভাবছিলাম যে না, ভিয়েতনামে না গিয়ে একটু লাওস থেকে ঘুরে আসি, খরচ কম হবে। লাওস আমার ভিসা দিল না। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোন দেশে বাস করি আমরা, যে দেশে একদিন ভিসা লাগে না যেতে, আর সেখানে ভিসাই দেয় না, মানে আবেদনই গ্রহণ করে না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর একটা আজকে দেখলাম খুব দুঃখের বিষয়, সৌদি আরব থেকে খালি হাত পায়ে, অর্থাৎ জামা কাপড় যা আছে গায়ে পরা, খালি হাত পায়ে 150 জন বাংলাদেশিকে পাঠিয়ে দিছে। তারা কিন্তু আমাদেরকে মুসলিম হিসেবে ট্রিট করে না, বাংলাদেশি হিসেবে ট্রিট করে, এবং খুব নিকৃষ্টভাবে ছ্যাঁচড়া জাতি হিসাবে দেখে। আমরা মিসকিন হিসাবে দেখে। জি, শেখ ফরিদ আমাদেরকে যদি একটু মামুনুল হকের আফগানিস্তান সফর নিয়ে বলতেন, একজন প্রশ্ন করেছেন, সংক্ষেপে যদি বলা যায়। আর আমি একটু সংযুক্ত করে রাখি, মামুনুল হক যদি ফ্যানাটিক না হইতো, সে জঙ্গি মৌলবাদী না হইতো, তাহলে কিন্তু সে আফগানিস্তান না, কোনো মানে ব্যর্থ, আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র যেটাকে আমেরিকা ঢুকে শেষ করে দিয়েছে, বাংলাদেশে একটু সামনে হবে যদি আমেরিকা সাকসেস হতে পারে, সেই দেশে গেছে সে লেসন নিতে। আরে বেটা, হোগা মেরে ছেড়ে দিছে আফগানিস্তানে, তুই এখান থেকে যাই শিখবি কি? তুই ইন্ডিয়াতে যা, যদি ইন্ডিয়া তোরা ভিসা দেবে না, আকাম না করলে মানে পৃথিবীর অন্য দেশে তো যেতে পারবে না। মানে কি দুঃখে পড়ছে, ব্যর্থর কাছ থেকে শিখতে যায়, কি শিখবে? এরা হচ্ছে শুধু মানে এরা মানে মূর্খ, মানে মূর্খের মধ্যে একটা স্তর আছে না, সেই স্তরের নিচু লেভেলে সবচেয়ে। পাকিস্তানকে তার আদর্শ মানে, যে দেশ ভিকারিস্তান নামে এখন পরিচিত, কোটরা লেকে ঘুম রাহা है सारे दुनिया में, सारे जहां से अच्छा हिंदुस्तान है हमारा, सारे जहां में ভিকারিস্তান, পাকিস্তান है उसका। এই হচ্ছে দেশের অবস্থান। তো এই যে এরা কোথায় শিক্ষা নিতে যায় পাকিস্তান, এরা কোথায় শিক্ষা নিতে যায় আফগানিস্তান, যারা একটা হলো ভিকারিস্তান আর একটা হলো দেউলিয়া রাষ্ট্র, যাকে সারা পৃথিবীতে গুরুত্ব দেয় না, একটু ব্যাটেল ফিল্ড বানিয়ে রেখেছে যারা সাম্রাজ্যবাদী শক্তিরা পরিকল্পিত হয়। যেমন বাংলাদেশ, শোনেন, যখন আফগানিস্তান থেকে চলে যায় আমেরিকা, আমি তখনই বলেছি এটা দক্ষিণ এশিয়া না আসলে হয়, কিন্তু এত আসবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে তা জানতাম না। আপনি একটা মারাত্মক কথা বলেন যে যদি আমেরিকা সম্পূর্ণ সফল হয়, সে তো অর্ধেক সফল হয়ে গেছে, যদি সম্পূর্ণ সফল হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে বহুত শনি আছে, মানে এত শনি আছে যে শনি রবি সব মঙ্গল সব শুরু হয়ে যাবে। আপনি দেখেন, অথচ আমাদের দেশ কি হওয়ার কথা ছিল, ভারতের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকতো, মানে রিয়েল, মানে ফেক না। আওয়ামী লীগের মধ্যে বহু লোক কিন্তু ভারত বিরোধী আছে। আওয়ামী লীগ মানে কিন্তু তুলসী পাতা দেওয়া না, ঠিক আছে? তারা মনে মনে ভাবে যে হিন্দুস্তান কবে গজা হিন্দ করবে, এগুলো চিন্তা তারাও করে। তোর সংখ্যায় তাদের কম, 10%। অন্য বিষয়, এই ভারতের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকতো, দেখেন চীনের সাথে ভারতের কিরকম বিরোধ, কিন্তু দেখেন তারা কিন্তু উভয়কে শত্রু রাষ্ট্র ঘোষণা করছে, মানে অলিখিত ভাবে। কিন্তু তারা কি করছে, বাণিজ্য কিন্তু বন্ধ করে নাই কেউ, তারা জাতে মাতাল তালে ঠিক, কেউ বাণিজ্য বন্ধ করে নাই। বাণিজ্য শত বিলিয়ন ডলার বাণিজ্য করতেছে, আর বাংলাদেশ সারাদিনই বলে ভারত বয়কট, ভারত বয়কট। আরে বোকা, তোরে ভারত বয়কট বললে তো তুই না খায় মারা যাবি, তোর মৌলবীদের গাড়ের পেটের পাছার গোস্ত থাকবে না বেটা, বড়ই বেশি ডুবে না উজ্জ্বদার দিয়ে, এটা আমি বারবার বলে থাকি। আর তোরা বেটা বলবে, অথচ ভারতে দেখেন আমাদের যে পাট, আমি নিজে বহুবার চেষ্টা করছি, পারিনি। মাদ্রাজের মানুষ
পাটের জিনিস ব্যবহার করে, প্রচুর প্রচুর। বাংলাদেশ থেকে যদি পাট দিয়ে আমরা শুধু শার্ট রপ্তানি করতে পারতাম, শার্ট যেটা আমরা পরি, হাফ শার্ট এন্ড ফুল শার্ট, আপনি কি জানেন বাংলাদেশের অন্তত অর্ধেক বাজেট চলে আসতো ভারত থেকে। কিন্তু আমরা তা না করে করে কি উল্টা ওইখানে হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে যায়, প্রতি বছর 1 লাখ কোটি টাকা খরচ করে। আমাদের মূল সমস্যাটা শেখ ফরিদ ভাই মনে হয় সুশিক্ষার অভাব। মানে এত বড় মূর্খচোদা আমার এই বাংলাদেশি গুলা, বিশেষ করে মোমেন্ট গুলা। দেখেন এখানে লেখছে যে ইন্ডিয়ানদের আমেরিকা পায়ে শিকল পরায় পাঠাইছে, বাংলাদেশিদের করতেছে। ইন্ডিয়ানদের একবার পাঠাইছে বাংলাদেশিদের প্রায় সময় শিকল পরায় পাঠাইছে, প্রায় সময়। ইন্ডিয়ানদের পাঠানো বন্ধ করেছে, একবার পাঠাইছে বন্ধ করেছে। পাকিস্তানিদের করছে কি, গায়ে পায়ে তো শিকল আছে, গুজ্জদারে বিশেষ জিনিস ঢুকে তারপরে পাঠাইছে। এবং এই যে মূর্খচোদা মোমেন্ট, সে যে কমেন্টটা করলো, এটার মানে কি যে ইন্ডিয়ার প্রতি ঘৃণা? মানে তুই তোর দেশের মানুষ পাঠাইছে, পাকিস্তানের ডেইলি পাঠাইছে, ইন্ডিয়ানটা বন্ধ করেছে কারণ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের হ্যাডাম আছে। ট্রাম্প ফোন করে তারা পায় না, ফোন ধরে না সে ট্রাম্পের, সরি বলে ট্রাম্প। ইন্ডিয়ান এটা করছে। আরবে যা, আরবের দেশগুলোতে ইন্ডিয়ানদের কি পরিমাণ রেসপেক্ট করে, শুধু রেসপেক্ট না, ডাবল বেতন দেয়। বাঙ্গু চোদনা মমিন, তোর ডাবল বেতন দেয়। তুই আরবে যা, তোর সৌদি শেখরা তাদের ডাবল বেতন দেয়, তাদের রেসপেক্ট করে। তাদের মেডিকেল সেক্টর থেকে শুধু ইঞ্জিনিয়ারিং যতগুলো top class engineers, doctors, they came from India. তা তুই বেটা বাঙ্গু মোমেন্ট তোরে দিয়া মাইন্দারি করায়, গাছ সাফ করায়, পাশে লাথি মেরে বাইর করে দেয়। তুই কম্পেয়ার করিস ইন্ডিয়ার সাথে? মানে অর্জন করবে না, এই যে বিদ্বেষ ছড়াবে, এই ডাকাইতের অনুসারী আর কি হবে? এটার দুঃখ ভাই।